হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কাইন্ডলি আঁচলটা ঠিক করো। কথাটা শুনে যেন দম বন্ধ হয়ে যাবার জোগাড় অরুণের। আজ তার বিয়ে হয়েছে, হুট করেই হয়েছে। 2 সপ্তাহের মধ্যে মেয়ে দেখে ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে। যদিও বিয়েটা কেচে দেবার চেষ্টা করেছিল অরুণী, কিন্তু ছেলে নাকি এ মেয়ে বাদে বিয়ে করবে না। আজ বাসর রাত তাদের। রাত 12:30 অব্দি অরুণী একা বসেছিল। একে গরম, তার উপর এত ভারী সাজ, হয়তো একটু আঁচলটা সরে গেছে। এর মধ্যেই মহাশয় এসে এই বাক্য ঝাড়লেন। ভাবটা এমন যেন অরুণীর ইচ্ছে করে খুলে বসে আছে। অরুণী কিছু না বলে আঁচল ঠিক করে নিল। ও পা ধরে সালাম করা পছন্দ করে না, তাই উঠে সালাম করলো না। আচ্ছা, বরের নামই তো বলা হয় নাই। বরের নাম ফারহান, ছেলে ইঞ্জিনিয়ার, 3 বছর হয়েছে জব করে। যদিও দরকার নেই, বাপের অঢেল টাকা আছে, বাবা ব্যবসায়ী তার, কিন্তু ফারহান নিজের ক্ষমতায় কিছু করতে চেয়েছে। বাবা মাকে খুব সম্মান করে, বাবাকেও ভয়ও পায়। 3 বছরের বড় অরুণী থেকে। পরে আরো বিবরণ দিব। এই মহাশয় রাত 12:30টায় এসে এখন কথা বলছে। লজ্জায় এখনো কিছু বলতে পারছে না অরুণী। এবার আবার বলল ফারহান, যাও চেঞ্জ করে আসো, রাত হয়েছে, ঘুমিয়ে যাও, সকালে উঠতে হবে। অরুণী কোনোভাবে কাপড় নিয়ে চেঞ্জ করে আসলো। মেকআপ তোলার পর অরুণীকে আরো ফ্রেশ লাগছে। অরুণী বের হবার পর ফারহান ওকে একবার আপাদমস্তক দেখলো। ছোটখাটো মেয়ে, 5 ফুট হবে, গোলগাল, মোটামুটি ফর্সা, আর শ্যামলার মধ্যে গায়ের রং বর্ণনা করা যাচ্ছে না। একটু হেলদি, চশমা পরে, চুল বেশি বড় না কাঁধ অব্দি, সুন্দরী বলা যায়। আসলে সৌন্দর্য চোখের ব্যাপার। একবার আপাদমস্তক দেখে ওয়াশরুমে ঢুকে পড়লে অরুণী চুপচাপ খাটে বসে আছে। ফারহানকে বের হতে দেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ফারহান ভাবলো অরুণী ঘুমিয়ে গেছে, তাই আস্তে করে বেলকনিতে চলে যায়। সিগারেট ধরিয়ে ধোঁয়ায় উড়াতে থাকে তার চিন্তা। শুয়ে থাকতে থাকতে অরুণীও ঘুমিয়ে যায়। সারাদিন অনেক ধকল গেছে। সকালবেলা অরুণীর ঘুম ভেঙে যায়, চোখে আলো পড়ায়। উঠে ওর চক্ষু চড়ক গাছ। রুমে একটা সোফা আছে, ফারহান ওখানেই ঘুম। খটকা লাগলো অরুণীর। একটু পর সবাই ডাকতে আসবে, তাই ঘুম থেকে তুলতে গেল। চোখ যেন আটকে গেল অরুণীর। এত সুন্দর ছেলে হয়! উজ্জ্বল শ্যামলা লম্বাটে মুখ, পাপড়িগুলো বড় বড়, গোলাপি ঠোঁট, ভীষণ মায়াবী। এমনি সময় চশমা পরে, লম্বাও খারাপ না, 5 ফুট 11 ইঞ্চি। সুদর্শন পুরুষ, তাও অরণ্যের যেন প্রেমে পড়তে ইচ্ছা করছে না। কিছু মিসিং। চোখ খুলে দেখে কেউ ওর উপর উবু হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। আঁতকে উঠে বসলো। চোখ ডোলে ঠিকভাবে দেখতে পারছে না, তাই চশমা নিয়ে হাত রাখছে পাশের টেবিলে। তখনই অরুণী বলল, উঠুন, সকাল হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফারহান বুঝলো এটা অরুণী। চশমা পরে বেলকনিতে গেল সে। অরুণী একটা মিষ্টি কালারের লং কামিজ পরে বের হলো। অরুণী 30 মিনিট পর। ভেজা চুল মুছতে মুছতে বের হলো অরুণী। ফারহানকে ফ্রেশ হতে বলল সে। ফারহান এক পলক অরুণীকে দেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলো কি করবে। এই মেয়ে এভাবে চলে কেন? যদিও সে তার হাজবেন্ড, তাই বলে ওড়না বাঁধে চলবে ফারহানের সামনে? না, কথা বলতেই হবে। ওয়াশরুমে টাওয়াল নিতে ভুলে গেছে ফারহান। ডাক দিতেই হবে, কিছু করার নাই। অরুণী সুন্দর টাওয়ালটা দিতে আসলো। টাওয়াল নেওয়ার সময় হাতে হাত লাগলো দুজনের। কেমন শীতল অনুভূতি হলো অরুণীর। কোনো মতে টাওয়াল দিয়ে এসে রেডি হতে লাগলো। সকাল 9টা। ফারহানের ভাবি, কাজিনরা, বোন ফাহিবা দরজায় কড়া নাড়ল। অরুণী দরজা খুলে দিতেই সবাই হুড়মুড় করে ঢুকলো। অরুণীকে দেখে ফাবিহা বলল, বাহ ভাবি, তুমি রেডি? শাড়ি পরলে না? আমি শাড়ি পরতে পারি না, যতবার পরছি পার্লার থেকে। আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। বলে ভাবি শাড়িটা বের করলো। খুব সুন্দর লাল জামদানি, ম্যাচিং ব্লাউজ, গয়নাও আছে। এগুলো পরে নিচে যেতে হবে। ফারহানদের বাড়িটা অনেক পুরনো, ওর দাদা বানিয়েছিল। 2 তলা ডুপ্লেক্স না, নিচে খাবার রুম, ডাইনিং, লিভিং রুম। ফারহানের বাবা মার রুম,
চাচা চাচির রুম। উপরে ফারহান, ফাবিহা, ফারহানের চাচাতো ভাই ফাহিম আর চাচাতো বোন ফারিহার রুম। ফাহিম ফারহানের বড়, বিয়ে হয়ে গেছে। যে ভাবি কথা বলছে সে ফাহিমের বউ। উনি তো বাথরুমে। সবাই মুখ টিপে হাসছে। ঠিক আছে, আমার রুমে চলো। ফারহান বেরিয়ে দেখলো রুমে কেউ নেই। ও ড্রেস পরে নিচে চলে গেল। খাবার টেবিলে বসে সামনে তাকাতেই মুখ হা হয়ে গেল। লালে কাউকে এত সুন্দর লাগে? লাল শাড়ি, ম্যাচিং ফুল হাতা ব্লাউজ, হালকা গয়না, মাথার কাপড়, জামদানি শাড়ি, অথচ এক বিন্দু শাড়ি দেখা যাচ্ছে না। মুখে কোনো মেকআপ নেই, শুধু লাল লিপস্টিক। ফাবিহার ধাক্কায় হুঁশ আসলো। কোনো রকম খেয়ে উপরে দৌড় দিল ফারহান। সকাল 11:30। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল ফারহান। তখন ঢুকলো অরুণী। খুবই টায়ার্ড লাগছে। বিছানায় গা এলিয়ে দিল। এটা আর চোখে দেখছিল ফারহান। এবার বলতে লাগলো সে, দেখো, তোমার সাথে কথা আছে, একটু উঠে বসলে ভালো হয়। কি কথা? উঠে বসতে বসতে অরুণী বলল, বিয়েটা করেছি আমি ঠিকই, কিন্তু তোমাকে বইয়ের অধিকার দিতে পারবো না। আমার গার্লফ্রেন্ড আছে, আমার কাছ থেকে কিছু আশা করো না। 6 মাস পর আমরা ডিভোর্স নিতে পারবো। তাই আমার সামনে একটু সভ্যভাবে চলবে, স্বাধীনতা বজায় রেখে। এক নিঃশ্বাসে বলে ফেললো ফারহান। মানে? মানেটা স্পষ্ট, মা বাবার তোমাকে পছন্দ ছিল, যে কারণে আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আপনি কি সিরিয়াল বেশি দেখেন নাকি গল্প বেশি পড়েন? হ্যাঁ। আপনার কেন মনে হলো এই কথাগুলো আপনি বলবেন আর আমি শুনে রাজি হয়ে যাব? আমি যতদূর শুনছি আপনি নাকি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি ম্যাচুরেট, আমার প্রবলেম বুঝবে। আমি আমার অধিকার ছাড়বো না। আর আপনার কাছে এই স্ত্রীর অধিকারটা আসলে কি? ফারহান হতবাক হয়ে অরুণের দিকে চেয়ে আছে। এরপর যা হলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এরপর অরুণী, এসব আপনি বিয়ের আগে কেন বলেননি? তাহলে আমি বিয়েটা করতে রাজি হতাম না। ফাজলামি নাকি এখন বলছেন গার্লফ্রেন্ড আছে? অবাক হচ্ছে ফারহান। যে মেয়ে 5টা কথার উত্তর একটাতে দেয় সে রীতিমতো শাসাচ্ছে। আমি বলার সুযোগ পাইনি, আর আমি আমার গার্লফ্রেন্ডকে ঠকাতে পারবো না, তাই তোমাকে সেই অধিকার দিতে পারবো না। শুধু শারীরিক চাহিদা পূরণ করাটাই যদি আপনার কাছে স্ত্রীর অধিকার হয়ে থাকে, তাহলে আমি বলে রাখি, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। আর আমি এমন মেয়ে না যে 4 বার কথা বলে একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করব। যতই সে আমার হাজবেন্ড হোক, এই শারীরিক সম্পর্ক বাদেও অনেক অধিকার আছে, আর তা আমি ছাড়বো না। আর হ্যাঁ, আপনি কি জানেন, বললেন গার্লফ্রেন্ডকে ঠকাবেন না। আমাকে কেন ঠকাবেন? ফারহানের গায়ে লেগেছে কথাগুলো, শুয়ের মতো ফুটছে। কারণ যেভাবে অরুণী কথাগুলো বলেছে পুরাই ফারহানকে ট্রিগার করে। তুমি বিয়েটা করতে যাচ্ছিলে না, তাই ভেবেছি হয়তো তোমার আমাকে পছন্দ না, তাই তোমাকে এই কথাগুলো বললে তুমি ইজিলি নেবে আর ডিভোর্সও দিয়ে দেবে আমাকে। রাগ কন্ট্রোল করে বলল, বাহ, দারুণ প্ল্যানিং, ভালো। তা মেয়েটার নাম কি? আহানা। তা প্রথমে ওকে বিয়ে করলেন না কেন? ও অস্ট্রেলিয়ায় 6 মাস পর আসবে, ততদিনে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর বাবা বিয়ের কথা বলায় আমি বাবাকে অহনার কথা বলি। বাবার ওকে ভালো লাগেনি, আর ওর বাইরে থাকাটা একটু ইস্যু হয়ে দাঁড়ায়। আরো একটা কারণ আছে, তাই। বুঝলাম। তা আপনার অহনা জানে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর এতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি তো আপনাকে ডিভোর্স দিব না, আর সেটা 6 মাস হোক বা 6 বছর পর হোক না কেন। আর আমি নিজের অধিকার বুঝে নিতে জানি। আমি বেশি তেড়াবেড়া করলে আমার শ্বশুর আব্বা তো আছেন। আর শুনুন, আবারও বলছি, আপনাকে প্রথমত আমি বিয়ে করতে চাইনি। বিয়েটা আপনি করেছেন আমাকে। আপনি বিয়ে না করলে আমি ভেসে যেতাম না। তাই নিজের কর্তব্যটা পালন করুন, আর স্পাইনলেস হয়েন না। সবাই আপনার মতো স্পাইনলেস এটাও ভাববেন না। কেন জানোই আমার ভাগ্যে সব স্পাইনলেস জুটে। বলেই চলে যাচ্ছিল অরুণী। হঠাৎ হ্যাসকা টানে বিছানায় ফেলে দিল ফারহান ওকে।
চোখ দিয়ে যেন আগুন ঝরছে, চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে অরণ্যের দিকে। হাত দুটো এত শক্ত করে ধরেছে যেন ভেঙে ফেলবে। ফারহানের চোখের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে অরণি। ওকে দেখে মনে হচ্ছে না ওর ব্যথা লাগছে বা কিছু। তোকে তো আমি ভেবেছিলাম 6 মাস এই ঘরে রাখবো, কিন্তু 1 মাসের মধ্যেই তুই নিজেই বাড়ি ছেড়ে দিবি। আই চ্যালেঞ্জ ইউ। তোর মতো অ্যারোগেন্ট মেয়ে টলারেট করা আমার পক্ষে সম্ভব না। অরণির কানে মুখ নিয়ে বলল ফারহান। ওর নিঃশ্বাস অরণির মুখে পড়ছে। কিছুক্ষণ চুপ থেকে অরণি বলল, যা শোনার পর ফারহান তখনই উঠে ঘর থেকে বের হয়ে যায়। একটু আগে বললেন যাতে আমি আপনার কাছে কোনো স্ত্রীর অধিকার না চাই, এখন আমার উপর উঠে বসেছেন। মতলব কি? উঠুন আমার উপর থেকে। কথাটা শুনে ফারহানের রাগ আরো বেড়ে যায়। আর কিছুক্ষণ থাকলে হয়তো অরণিকে মেরে বসবে, তাই সে বের হয়ে যায়। অরণি ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বুকে যেন কেউ পাথর চাপা দিয়ে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। রাগ হচ্ছে, চেঁচিয়ে কাঁদতে মন চাচ্ছে, কিন্তু মরার চোখের পানি আসছেই না। কেন এমন লাগছে? ও এই বিয়েতে রাজি ছিল না। ফারহানকে ওর অতটাও ভালো লাগেনি যে ডিভোর্স দিতে পারবে না, কারণ ও তো ফারহানকে ভালোবাসে না, শুধু জিদ দেখিয়ে শেষমেশ বিয়েটা করেছে। তাহলে কেন কষ্ট পাচ্ছে? থাক না ফারহান ওর অহনাকে নিয়ে। আসলে বিয়ে জিনিসটা পবিত্র, আল্লাহই ঠিক করে জন্ম, মৃত্যু আর বিয়ে। এজন্য একদিনের বিয়েটাই অরণি ছাড়তে পারছে না। আর হাজবেন্ড তো ভালোবাসুক বা নাই বাসুক, কারোর সাথে ভাগ করা যায় না। আর অরণি ছোটবেলা থেকে নিজের জিনিস কারোর সাথে শেয়ার করে না, নিজের ছোট চুলের ক্লিপই হোক না কেন। আর এ তো হাজবেন্ড, কি করবে বুঝছিল না। যখন ফারহান ওকে ওই কথাগুলো বলছিল, রাগে জিদে কুল সেজে তো বলে দিয়েছে যে ডিভোর্স দিবে না, কিন্তু আসলে কি সংসার করতে পারবে অরণি? এগুলো ভাবছিল বেলকনিতে দাঁড়িয়ে। ভাবিহা ডাকতে আসলো অরণিকে। ওর ডাকে বাস্তবতায় ফিরে এলো অরণি। 2টা বেজে গেছে আর ঘরের বউয়ের খোঁজ নেই। অরণি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে নিচে গেল। নিচে টেবিলে খাবার দেওয়া হয়েছে। ফারহানের আম্মু রিমা বেগম আর চাচি ফরিদা বেগম টেবিল গুছাচ্ছেন। কি হলো? ঘরের বউ এভাবে ঘরে বসে থাকলে কি হবে? একটু ফ্রি হতে হবে তো। না, আসলে ঘড়ির দিকে খেয়াল ছিল না, সরি, আর হবে না। মিষ্টি করে হেসে অরণি বলল, আরে আমি তো এমনি বলেছি, সরি বলার কি আছে? রে, তোর কি বাসার কথা মনে পড়ছে? আসলে মা, বাবা আর পুচকিকে ছেড়ে এই প্রথম থাকা, তাই। টাইম সব ঠিক করে দেবে, এখন খেতে বস। আচ্ছা, ফারহান কোথায় ছোট মা? ও তো বললো বাইরে খাবে বন্ধুদের সাথে। আজকাল ছেলে মেয়ে কি বলবো, বিয়ে হয়েছে বাসায় থাক না, বাইরে খেতে যাবে। থাক না, আর এভাবে তো যাওয়া হবে না, সংসার শুরু হলে। নতুন বড় জরুরি তলবে তো আর ঘরে থাকা যাচ্ছিল না। কেন ডাকলি ভাবে? খাওয়ার প্লেট থেকে চলে আসতে হলো রে। বিয়ে হয়ে গেছে, এখন তো একটু শান্তি দে ভাই। লাল হনুমানের মতো বসে না থেকে বলবি তো কি হয়েছে? আচ্ছা বলে রাখি, ভুবন আর প্রিন্স ফারহানের স্কুল জীবনের ফ্রেন্ড। কোনো কথা ওদের থেকে লুকানো নেই। যখন যা দরকার এদের কাছেই ফারহান বলে। আর এরা যেন দেব প্রদত্ত দূত, সব সমস্যার সমাধান এদের কাছেই। যাক, গল্পে ফিরি। আমি অ্যারোগ্যান্ট রুড মেয়ের সাথে সংসার করতে পারবো না, বাস। কে অ্যারোগ্যান্ট? অরণি? না, আমার তো আরো 5টা বউ আছে, এই একটাকে টলারেট করতে পারবো না। আমি তো চ্যালেঞ্জ করে এসেছি, 1 মাসের মধ্যে এই পিসটাকে ঘর থেকে বের করব। কি হয়েছে খুলে বল না ভাই, কি বনিতা করছিস? এখনো একদিন যেতে পারলো না আর তুই কি সব বলছিস? আমার পাকা ধানে মই দিচ্ছে। শোন তবে কি হয়েছে। এদিকে বাসায় ভাবি, তোমার হাত এত লাল কিভাবে হলো? সকালে তো এত লাল ছিল না। না মানে, বলো কি হয়েছে? অরণি ভুলে গিয়েছিল যে ফারহান হাতে ব্যথা দিয়েছিল। আসলে মন যখন অস্থির থাকে তখন মস্তিষ্কও কাজ করতে পারে না। যথারীতি থতমত খেয়ে গেছে অরণি। নিজেকে সামলিয়ে বলল, অ্যালার্জি বোধ হয়। আসলে আমার এমন চুরি পরে থাকার অভ্যাস নেই।
সবার মুখ দেখে বোঝা যাচ্ছে কেউ বিশ্বাস করেনি। আসলে আমি এই কারণে কাচের চুড়ি পরি না, স্বর্ণের চুড়িতে রিয়াক্ট হবে বুঝিনি। একটু চুলকানির অভিনয় করে বলল অরুণী। বলতে বলতে রিমা বেগমের সাথে চোখাচোখি হলো। উনি এখনো সন্দেহের চোখে তাকিয়ে আছেন। অরুণী মাথা নিচু করে খেতে লাগলো। অপরদিকে রেস্টুরেন্টে সব শুনে ভুবন বলল, রিয়া কি আসলে 6 মাস পর আসছে? ফারহানের গার্লফ্রেন্ডের নাম বদলিয়ে রিয়া রাখলাম। কাল ফোনে তাই বলল। সিরিয়াসলি? অনেক জায়গায় অন্য মেয়ে হলে কি করতো আমি জানি না। আমি হলে তোকে ওখানে মেরে ফেলতাম। বিয়ের পর দিন এরকম কথা কে বলে? হ্যাঁ, প্রিন্স রেগেই বলল, তোর তো অজানা নেই আমি বিয়েটা কেন করেছি। তাই বলে তুই রিয়ার কথা বলবি? ভাই, ওই মেয়েকে 6 মাস কোনো সারা জীবন তোর বাবা মেনে নেবে না। প্রিন্স থাম, আমার চিন্তা অরুণী দেখে বসলো কেন? ও তো এ বিয়েটায় রাজি ছিল না, আর ওকে দেখে অনেক শান্ত মেয়ে আর বুঝদার মেয়ে লাগছিল। আজব, ফারহান আসল কারণ না বলে যদি আশেপাশে ফাও কারণ বলে তাহলে ও বুঝবে কেমনে? আর যে কারণ বলছে একটা মেয়ে যার আত্মসম্মান আছে তার এভাবে রিয়েক্ট করা উচিত। দেখ প্রিন্স, আমি ভুল কিছু বলিনি। আমি রিয়ার কারণেই কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। তুই ওই মেয়েকে বলে কেন যাচ্ছিস না? বিয়ে হয়েছে তোর। আমরা এই বিষয়ে কথা না বলি প্লিজ। আর এই মেয়ের সাথে আমি ঘর করব না। ও আমাকে বারবার থ্রেট দেয়। আমি তো আজকে ওকে মেরেই ফেলতাম। কোনো রকম রাগ কন্ট্রোল করে এসেছি এখানে। কোনোদিন সে আসলে মেরেই ফেলবো। আচ্ছা ভাবতে দে, আর তুই মাথা ঠান্ডা কর। কালকের দিন যাক, একটা সমাধান করব। তোর যা খুশি তাই কর, আমি নেই এর মধ্যে। আর প্রিন্সেস ডাইনা, রাগিস না বন্ধু, তো লাস্ট বার। আচ্ছা, ক্ষুধা লাগছে, খাই কিছু। তিন বন্ধু একসাথে খাওয়া দাওয়ায় করলো। যদিও প্রিন্স রাজি না হেল্প করতে, কিন্তু বন্ধু তো খারাপ হলেও বন্ধু। বিকালে আসলো বাসায় ফারহান। এসে মায়ের সাথে কথা বলেই রুমে চলে গেল। অরুণী 5 মিনিট পর চা নিয়ে এলো। অরুণীকে দেখে মেজাজ বিগড়ে গেল ফারহানের। চাটা হাতে দিতেই ইচ্ছে করে চা অরুণীর হাতে ফেলে দিল। গরম চা পড়তেই হাতে ঠোসা পড়ে গেল অরুণীর। অরুণী তাকিয়ে একবার ফারহানের দিকে দেখলো। ফারহানের এমন ভাব যেন কিছুই হয় নাই। অরুণী ওয়াশরুমে যেতে হাত ধুয়ে এলো। জ্বলছে হাত, কষ্ট হচ্ছে, কিন্তু চোখ জোড়া যেন কাঁদতে ভুলে গেছে। শীতল চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহান তখন আধছোয়া হয়ে মোবাইল গুতাচ্ছে, কিছু কাজ করছে হয়তো। অরুণী তড়িৎ গতিতে এসে মোবাইলটা নিয়ে মাটিতে আছাড় দিল। ঘটনা কি হলো বুঝতে কিছু সময় লাগলো ফারহানের। অগ্নি দৃষ্টিতে তাকালো অরুণীর দিকে। অরুণীর ভাব এমন কিছুই হয়নি। কি হলো এটা? দাঁতে দাঁত চেপে বলল ফারহান। তখন আমার হাতে চা ফেলার পর আমি তো প্রশ্ন করিনি তখন কি ছিল ওটা। তোমার সাহস দেখে আমি অবাক। বিয়ে করে এসেছি বলে আপনার প্রপার্টি না, যা ইচ্ছা করবেন। আজকের ঘটনাটা মনে রাখবেন, টিট ফর ট্যাট। তোর তেজ কিভাবে কমাতে হয় আমার জানা আছে। আমাকে কতটা ভালোবাসো? বেশি না, একটুখানি। বৃদ্ধাঙ্গুল আর তর্জনী মিশিয়ে দেখালো স্বপ্নীল। ওর উত্তরে যেন অরণ্যের রাগে মাথা ফেটে যাচ্ছে। মুখ ফুলিয়ে নাক ফুলিয়ে বলল, লাগবে না তোর ভালোবাসা, রাখ নিজের কাছে। নিলে না তো, যখন থাকবো না তখন এতটুকু ভালোবাসা খুঁজে বেড়াবা। হাসতে হাসতে স্বপ্নীল বলল, ফেলে আসা দিন ফেরত আসে না, আসবেও না, শুধু রেশ রয়ে যায়। বেলকুনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে অরুণী। রাত 11টা। ফারহান বেঘরে ঘুমাচ্ছে। ঘুম নেই অরুণীর চোখে। আধা ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষে রুমে এসে দেখে ফারহান চেগিয়ে শুয়ে আছে। অরুণী কিছু না বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। শাড়িটা গুছিয়ে বিছানায় বসতে যাবে দেখে ফারহান এখনো সেভাবেই শুয়ে আছে। একটু সরুন, আমি শোবো। আমি প্রতিদিন সোফায় শুতে পারবো না, আর তোমার মতো মেয়ের সাথে আমি আমার বিছানা শেয়ার করব না। ভুলে যাচ্ছেন সকালে কি বলেছি, আমি আমার অধিকার ছাড়বো না। আর এই ঘরে আপনার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। সো সরুন। বাঁকা হেসে ফারহান পানির জগটা অরুণীর শোয়ার জায়গায় ফেলে দিল। এটা কি ধরনের ফাজলামি? আপনি কি বাচ্চা? ঘুমাও, মানা করেছে কে? বাঁকা হেসে ফারহান বলল, আপনার আইকিউ লেভেল
যে বাচ্চার থেকেও কম তা আমার অজানা ছিল। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। লাভের তো প্রশ্নই ওঠে না, আমাদের মধ্যে হওয়া ইম্পসিবল। গেট রেডি, এত জ্বালাবো যে নিজেই আমাকে ছেড়ে দেবে। সিরিয়াসলি এই গেম প্ল্যানিং এ আমার সাথে লাগতে আসছেন? আমার এসবে কিছুই যায় আসে না। ঘুমালাম না বিছানায়, কিন্তু কয়দিন ভুলে যাচ্ছেন কালকে আমার বাড়ি যাবেন। মোবাইল ভাঙার শোধ এভাবে নিলেন তো? এখানের কাণ্ড শোধ আমি কিভাবে নিব? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দেখা যাক, আজ তো ভালো ঘুম আসবে। সোফায় কিছুতেই ঘুম আসছে না। অরণি বেলকনিতে গেল। আকাশ পরিষ্কার, চাঁদটা দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছে। অরণির খুব ইচ্ছে ছিল বিয়ের পর স্বপ্নের সাথে একসাথে চাঁদ দেখবে, স্বপ্নের কাঁধে মাথা রেখে বৃষ্টি বিলাস করবে। সবই স্বপ্নতে সীমাবদ্ধ। মানুষ কত রকম হয়। একজন মাঝপথে হাত ছেড়ে দিল, আর একজন হাত তো ধরলো কিন্তু অন্যজনের হাত ধরার জন্য। তুমি কেন কথা রাখলে না স্বপ্ন? আমায় মাঝপথে কেন ছেড়ে দিলে? আজ আমি চাঁদ দেখছি। সারাদিন শাড়ি পরেছিলাম, কিন্তু দেখো তুমি পাশে নেই। কেন ঠকালে? তোমরা ছেলেরা খালি ঠকাতেই কি পারো? ফারহানের সাথে হাতে হাত রেখে চলতে চেয়েছিলাম, কিন্তু ও তো রিয়াকে নিয়ে পথ চলতে চায়। আমি কি করব? না, এবার আমাকে স্বার্থপর হতে হবে। আমারটা আমাকেই বুঝে নিতে হবে। মনে মনে ভাবছে অরণি। আজানের ধ্বনি কানে আসলে গোসল করে নামাজ পড়তে যায় অরণি। আজ অরণির বাসার মানুষ আসবে। নামাজ পড়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঝাড়তে থাকে। খাটের পাশে টেবিলটা হওয়ায় চুলের পানির ছিটা ফারহানের মুখে পড়েছে। চোখ কসলাতে কসলাতে চশমাটা চোখে পড়ল। অরণিকে দেখে হার্টবিট যে বেড়ে গেছে খুব ভালোভাবে বুঝেছে। খুবই স্নিগ্ধ লাগছে অরণিকে। চুলগুলো বটে আছে, আশ্রিয়ে ঠিক করছে। সামনের ব্যাংকস গুলো কপালে পড়ছে। এক চোখ ঠেকে আছে, অনেক কিউট লাগছে। চোখ কেন যেন সরাতে পারছে না অরণির পাশে। তাকিয়ে দেখে ফারহান ওর দিকে নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। গলা খাকারে দিয়ে বলল, উঠে গেছেন যখন নামাজ পড়ে রেডি হয়ে নিন। আমি নিচে যাই, দেখি কেউ উঠছে কিনা। নিজেকে সামলিয়ে বলল ফারহান। আমার জন্য চা পাঠিও ময়নাকে বলে। হুম। ফারহান যাওয়ার পর অরণির হাসি পেল, কারণ ফারহান লজ্জা পেয়ে গিয়েছিল ওকে হঠাৎ করে ডাকায়। নিচে যে অবাক অরণি, এত সকালেও মানুষ উঠে গেছে। নিজের বাসায় ছুটির দিন 12টার আগে কোনোদিন ঘুম থেকে উঠেছে কিনা সন্দেহ আছে। একটাও বাজে মাঝে মাঝে। আর যদি রাতে ঘুমাতো তাহলে পারফেক্ট বউ হওয়া হয়ে উঠতো না। আসলে অরণির বাবা মা দুজনেই অসুস্থ, তাই তাদের সকালে ওঠা হয় না। 10টায় সবাই ওঠে। আর অরণির বোন অদ্রি ভার্সিটিতে পড়ায় ক্লাসের দিনগুলো সকালে ওঠে। বড় মা, শাশুড়ি মা রান্নাঘরে নাস্তা বানান। অরণির যেহেতু এ বাড়িতে টিকে থাকতে হবে, তাই বড়দের প্রিয় হতে হবে। কারণ ফারহান বড়দের খুব সম্মান করে, আর তাই বউ হয়ে থাকতে গেলে ওর বাবা মার মেয়ে হতে হবে। তাহলে বাবা মা অবাধ্য হয়ে ফারহান ওকে ডিভোর্স দেবে না। আমি কি করব মামুনি? যদিও কিছু পারি না, রুটিটা ভেজে দিই। আরে উঠে গেছো? কিছু করা লাগবে না, এদিকে আসো। এই দুদিন কথাই তো হলো না ভালো করে। আসো, দেখো কি করি। যদি কিছু দরকার হয় তখন বলবো। শাড়ি পরতে ভালো লাগে শাড়ি পরলে। আমি শাড়ি পরতে পারি না, আর এই সকালে কাউকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা, আমি শিখিয়ে দেব। যাও ফারহানকে কফিটা দিয়ে আসো। আর শোনো, তোমার বাড়ির লোকরা আসলে শাড়ি পরো। আজকে আমি সময় দিতে পারবো না ফারিহা। ফাবিহা বা নীলিমাকে, মানে ভাবিকে বলো। আচ্ছা। বলেই কফিটা নিয়ে রুমে চলে গেল। ফারহান ফ্রেশ হয়ে টি শার্ট পরছে। হুট করে অরণি ঢুকে পড়ায় ফারহান অপ্রস্তুত হয়ে পড়ল। এই কাণ্ডজ্ঞান নেই তোমার? নক না করে এভাবে ঢুকলে কেন? নিজের ঘরে নক করব কেন? নিজের জিনিস যেভাবেই থাকুক না কেন, আমারই তো। তাই নাকি? বলেই বেডের টি শার্টটা ফেলে অরণিকে হ্যাসকা টানে নিজের সাথে মিশিয়ে ফেলল। অরণি শুধু ফারহানকে মজা করে কথাটা বলেছিল, কারণ জানতো ফারহান দূরত্ব বজায় রাখে, কিন্তু এমন ভাবে নিজের কাছে নিয়ে আসবে এটা কল্পনার বাইরে।
ফারহানের এত কাছে অরণি কখনো আসেনি। এক হাত ফারহানের হাতে, অন্য হাত ফারহানের বুকের উপর। বুকের লোমগুলো হাতে বাঁধছে। ফারহানের নিঃশ্বাস অরণির মুখে আছড়ে পড়ছে। ফারহানের মাতাল করা গায়ের গন্ধ নাকে আসছে। এটা কি পারফিউমের গন্ধ নাকি ওর গায়ের গন্ধ বুঝতে পারছে না। খুবই মাতাল করছে অরণিকে। ফারহান আর অরণির মধ্যে দূরত্ব 1 ইঞ্চিও না। ফারহান অরণির মিষ্টি গোলাপি ঠোঁটের দিকে আগাতে থাকে। অরণি আবেশে চোখ বন্ধ করে ফেলল। তুমি লজ্জাও পেতে পারো? কানের কাছে মুখ নিয়ে ফারহান বলল। কথাটা শুনেই অরণির চোখ খুলে ফারহানের দিকে তাকালো। ফারহান চোখ টিপ মেরে অরণিকে ছেড়ে দিল। শুধু তুমি আমাকে টিচ করতে পারো, আমি কি পারি না নাকি? বলে হাসতে হাসতে নিচে চলে গেল। অরণি মুচকি হেসে রুম থেকে বের হতে গেলে ফারহানের ফোন বেজে ওঠে। অরণি ফোনটা নিয়ে নিচে যাবে বলে ফোনটা হাতে নেয়। স্ক্রিনের নামটা দেখে মনের ভেতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিয়া ফোন করেছে। ফোনটা দাও। আমি আসছি নেক্সট মাসে, যদিও 6 মাস পর আসার কথা ছিল, কিন্তু সামনের মাসে আসবো। আমার কাজ শেষ। তা আপনি ফারহানকে কেন ফোন দিয়েছেন? কিছুক্ষণ আগে ফারহান ফোনটা চাইলে অরণি ফোনটা লুকিয়ে বলল, আপনার ফোন ভাঙে নাই? এত জোরে আছাড় দিলাম। ডিসপ্লে ফাটছে, ঠিক করব কালকে, দাও। খেতে যান, এখন ফোন নিয়ে খুটখুট করা লাগবে না। সেটা কি তুমি বলে দেবে? হ্যাঁ, এখন থেকে আমিই বলবো। যান, খেতে যান, নয়তো আবার আছাড় দিব। এবার ভেঙে যাবে। ফারহানের কথা বাড়ালো না, কারণ এত সকালে ওর কোনো ইম্পর্টেন্ট ফোনও আসবে না। আর খাবার টেবিলে ফোন নেয়া বাবা পছন্দ করেন না। ফারহান চলে গেলে অরণি ফোন চেক করে। কলটা কেটে গিয়েছিল ফারহানের ডাকে। আবার কল আসলো, অরণি রিসিভ করে কথা বলে। অরণির ভয়েস শুনে রিয়া জিজ্ঞেস করে, আপনি কে? ওর স্ত্রী। ফারহান বিয়ে করেছে? এমা, আপনি জানেন না? না, গত পরশু কথা হয়েছে, ও তো কিছু বললো না। কান্না মিশ্রিত কণ্ঠে বলল রিয়া। গলায় কথা আটকে যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে অরণি বলল, হয়তো আপনাকে বলা জরুরি মনে করেনি। তাই হবে হয়তো। আমি ওর সাথে যা করেছি তাতে এটাই প্রাপ্য। যাক, কংগ্রাচুলেশন অ্যান্ড উইশ ইউ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। বলে ফোনটা রেখে দিল রিয়া। একরাশ চিন্তা নিয়ে ডাইনিং এ যায়। প্রথমে ছেলেদের খাওয়া হলে মেয়েরা বসে। খাওয়ার পর রিমা বেগম অরণিকে তাদের রুমে নিয়ে গেল। এটা পরবে আজকে, আর এই গয়নাগুলো নীলিমা বা ফাবিহা শাড়ি পরিয়ে দেবে। এখন রুমে যাও, দুপুরে তো বেয়ানরা আসবেন, তাই গোছগাছ করে নাও। আর শোনো, যা দেখা যায় তা আসলে হয় না। আচ্ছা মামুনি। বলেই রুমে চলে এলো। মাথা যেন কাজ করছে না, কি হচ্ছে ওর সাথে। রিয়ার কথাতেই ওর সব এমনি এলোমেলো লাগছিল। এখন মামুনি কি ইঙ্গিত করলো? অনেক প্রশ্ন, উত্তর একজন দিতে পারে, ফারহান। রুমে ঢুকতেই দেখে ফারহান রুমে নেই। ব্যালকনি দিয়ে ধোয়া আসছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ফারহান সিগারেট খাচ্ছে। মেজাজ বিগড়ে আছে এমনি। রিয়ার কথা শুনে উপর দিয়ে এই মহাশয় সিগারেট খাচ্ছে। দ্রুত গতিতে হাত থেকে সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিল অরণি। আর যেন না দেখি ছাইপাশ খেতে, সোজা মামনিকে বলে দিব। তোমরা বউরা একে তো দাদাগিরি করবে, ওপর দিয়ে থ্রেড দেবে। কোথায় যাব? দাদাগিরি করার সার্টিফিকেট পেয়েছি। ব্যাগ গুছিয়ে নিন, আমারটা গোছানো আছে। আমি একটু ঘুমাবো, মাথা ব্যথা করছে। না গেলে হয় না? একদিনের জন্য যাচ্ছেন তাই এমন করছেন, আর আমি তো সারা জীবনের জন্য আসলাম। তাও যদি হাজবেন্ডটা জাতের হতো। মরিচিকের পেছনে সারা জীবন বাজি ধরে বসে আছি। অরণি কথাটা বলে চলে যেতে চেয়েছিল। ফারহান হাত টেনে ধরে বলল, আমার সাথে আসলেই ঘর করতে চাও? অরণি ফিরে ফারহানের দিকে তাকালো। ফারহানের চোখ আজ যেন অন্য কিছু বলতে চাচ্ছে। অনেক কিছু আছে এই চোখে, দ্বিধা, জিজ্ঞাসা, শূন্যতা। আমি একবার যখন আপনার হাত ধরতে চেয়েছি, তখন আপনার খারাপ ভালো মিলিয়েই আপনার হাত ধরবো। শুধু ভালোটাকে আপন করব, এরকম ইচ্ছা নেই। কালকের কথা শুনে যখন এখানে আছি,
তাহলে আপনার বোঝা উচিত। অতীত কিন্তু পিছু ছাড়ে না, আর আমার মাঝপথে হাত ছেড়ে দেওয়ার লোক পছন্দ নয়। তবে আমার মিথ্যাবাদী পছন্দ না। সত্যিটা আপেক্ষিক, কিছু সত্যি দূরত্ব বাড়ায় আর কিছু সত্যি দূরত্ব কমায়। আমাদের সত্যির পরিমাণ অজানা, তাই বলছি একটু সময় নেওয়া উচিত। ফারহান, একটা কথা বলি? বলো, শুনছি। সম্পর্কের শুরুটা মিথ্যা বা সত্যি লুকিয়ে রেখে করলে পরে যন্ত্রণা বাড়ে। প্রথমেই সব স্পষ্ট থাকলে বিশ্বাস আর সম্মান দুইটাই বজায় থাকে। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও আর এখানে একটু দাঁড়াও। আমার মতো অ্যারোগ্যান্ট মেয়েকে সহ্য হবে তো? উপায় আছে, নিজের পায়ে নিজেই কুড়ুল দিয়েছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল দুজন। খারাপ লাগছে না অরুণীর। গত দিন বা সকালে রিয়া কলের পরে যতটা বিরক্ত ছিল ফারহানের প্রতি এখন তা লাগছে না, বরং ভালো লাগছে। ফারহানের অনুভূতি একই। সত্যি বলতে অরুণীর খচ্চর ভাব ইনস্ট্যান্ট বিরক্ত লাগলেও ফারহানের ভালো লাগে যখন অরুণী ওর আশেপাশে থাকে। চলুন, ব্যাগ গোছাবেন। ফারহান ব্যাগ গুছিয়ে দেখে অরুণী এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। সব ছোট চুলগুলো মুখের উপর পড়ে আছে। একটা মেয়ে এমনে ঘুমায় কেমনে? এই 2 দিনে এই প্রথম অরুণীকে ঘুমাতে দেখছে। মানুষ বলে ঘুমের মধ্যে নাকি মায়াবী লাগে মেয়েদের। এই মেয়ে যেমনে ঘুমাচ্ছে মায়াবী কম, পাগলই বেশি লাগছে। উফ, বউ দিয়েছে একটা আল্লাহ আমাকে। বেস্ট অফ লাক টু মি, পাগলি। মনে মনে ভাবছে আর হাসছে ফারহান। ওই ওঠো, বাড়ি যাবে না? 1টার দিকে ওই বাড়ির লোক আসবে, ওঠো। উঠি 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট। বলে ফারহান নিচে গেল। অর্নিল, কোচকাচ হয়ে গেছে ফারহান? হ্যাঁ ভাবি, হয়ে গেছে। ওর মাথা ব্যথা করছে, তাই আমি ওকে একটু ঘুমাতে বললাম। আসলে ওর ওই 2 দিন নতুন বেডে ঘুম ভালো হয়নি, এখন মাথার রগ ফুলে গেছে, তাই আর ওকে উঠায়নি। ভালো করছিস, আজকে আবার মানুষজন আসবে, রেস্ট নিক। সকালে আমার মনে হচ্ছিল ভাবির খারাপ লাগছে, কেমন চোখ মুখ ক্লান্তির ছাপ। শোনো ফারহান, বিয়ে করেছো, এখন ওর ভালো মন্দের দায়িত্ব তোমার। এমন কিছু করবে না যাতে মেয়েটা কষ্ট পায়। জি বড় মা। বাবা আর বড় বাবা কোথায়? কিছু কথা ছিল। ওনারা আমাদের রুমে আছে, যাও দেখো। আসবো বাবা? ফারহানের মা বাবার রুমে আসহাব জামান ফারহানের বাবা আর ওয়াহিদ জামান ফারহানের বড় বাবা কিছু নিয়ে আলোচনা করছিলেন। হ্যাঁ আসো, কিছু বলবে? বাবা, আমি বিয়ে করেছি তোমার পছন্দে, এবার কি তোমাদের কথা রাখবে? জোর করব না, শুধু আমি নিজস্ব কিছু করতে চাই। আমার কাছে যা আছে তাতে হয়ে গেলে আমি তোমাদের হেল্প চাইতাম না। এতদিনে আমার ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি নিজের সামর্থ্যতে চালিয়ে গেছি, কিন্তু এখন আমার একটু হেল্প লাগবে। এই প্রজেক্ট অনেক বড় আর ফান্ড দরকার। যদি এটার উপর আমার কোম্পানি ফিউচার জড়িত না থাকতো আমি তোমাদের বলতাম না। আচ্ছা, প্রথম মানে আমার শর্ত তুমি রাখছো, কিন্তু তোমার বড় বাবার একটা শর্ত আছে। আচ্ছা বলো। তুমি তোমার কোম্পানির সাথে সাথে আমাদের ব্যবসারও খেয়াল রাখবে। আমাদের বয়স হয়েছে আর ফাহিম একা হাতে সব পারবে না। ঠিক আছে, তোমরা এটা নিয়ে ভেবো না। কবে লাগবে টাকাটা? নেক্সট সপ্তাহে। খরিদার খুঁজে রেখো। রেডি বাবা। বেশ, তবে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো, কাজ হয়ে যাবে। থ্যাঙ্কস বাবা। বড় বাবা, আমি আসি তাহলে। বৌমার খেয়াল রেখো। আচ্ছা। বলে রুমে চলে এলো ফারহান। একটা ঝামেলা শেষ। এবার রিয়ার ঝামেলাটা মেটাতে পারলেই ফারহানের জীবনে আর ঝামেলা নেই। কিন্তু ও তো জানে না অরুণী সেই ঝামেলা আগেই শেষ করে দিয়েছে। রুমে যেয়ে দেখে অরুণীর শাড়িটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, সাফ হয়ে দাঁড়িয়ে আছো কেন? সবাই ব্যস্ত আর আমি শাড়ি পরতে পারি না। অরুণীর কথা শুনে ফারহান হো হো করে হেসে দিল। ভাবটা এমন যেন বেস্ট জোকস শুনেছে। হাসার কি আছে, হেল্প তো করতে পারেন নাকি? খেপে গিয়ে অরুণী বলল, দাও,
কি আর করার, চাল কুমড়ো ঘরে এনেছে। আপনি কি আমায় চাল কুমড়া বললেন? মানছি আমি একটু হেলছি, তাই বলে চাল কুমড়া? মুখ ফুলিয়ে অরণি বলল, আমি মোটা বলে চাল কুমড়ো বলিনি, তুমি একটা অকর্মা। চাল কুমড়ো যেমন কোনো কাজে আসে না, তেমন কোন মেয়ে শাড়ি পরতে পারে না বলো? আমি পড়াশোনা নিয়ে 12 পর্যন্ত ব্যস্ত ছিলাম, আর ভার্সিটিতে ওঠার পর সময় পেতাম না শাড়ি পরা শেখার। আর একটা কথা বলি, চাল কুমড়া কিন্তু খেতে মজা, মোরব্বা বানিয়ে। তাহলে তো খেয়ে দেখতে হবে। বাঁকা হাসি দিয়ে ফারহান বলল, খান, কে মানা করেছে? আমার মামি ভালো মোরব্বা বানায়। আমার ওই চাল কুমড়ো খেতে ভালো লাগে না। হ্যাঁ, তবে নিজের এই ঘরের চাল কুমড়ো খেতে আপত্তি নেই। বলেই অরণির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে ফেলল। এই চাল কুমড়া সবার পক্ষে খাওয়া পসিবল না। ঝাঁজ আছে, অনেকটা বোম্বাই মরিচের মতো, ছোট মোটা আর খুব ঝাল। ট্রাই করতে পারেন। বলে অরণি ফারহানের গলা জড়িয়ে ফারহানের আরো কাছে চলে এলো। ফারহান অরণির মুখের দিকে তাকিয়ে আছে। চশমার ভেতরে গোল গোল রসগোল্লার মতো চোখ, হালকা গোলাপি ঠোঁট আর গুলুগুলো গাল, ব্যাংকস গুলো কপাল ঢেকে আছে। অনেক বেশি আকৃষ্ট হচ্ছে ফারহান। অরণি ওর অনেক কাছে, নিজেকে সামলিয়ে রাখা দায় হয়ে যাচ্ছে। না, ফারহানকে নিজেকে সামলাতে হবে। অনেক কিছুই আছে যা অরণির অজানা। ওগুলো জানলে অরণি ওকে ঘৃণাও করতে পারে। সব দ্বিধাদ্বন্দ্ব মিটিয়েই এই সম্পর্কে পা রাখবে ফারহান। তাই নিজেকে ছাড়িয়ে নিল ফারহান। আর এটা দেখে হো হো করে হেসে দিল অরণি আর বলতে লাগলো, আপনি যে স্কুলে এসব টিচিং শিখেছেন, আমি ওই স্কুলে হেডমাস্টার। সো বি কেয়ারফুল নেক্সট টাইম। ফারহান কিছু একটা ভেবে মুস্কি হেসে অরণির শাড়িটা হাতে নিল। কাতান ক্রিম কালারের উপর গোল্ডেনের কাজের শাড়ি, ভারী অনেক। ফারহান অরণির দিকে তাকিয়ে বলল, এই শাড়ি তো অনেক ভারী, থাকতে পারবে তো এটা পরে? আপনি পড়াতে পারলে আমি থাকতে পারবো, পারবেন তো? চলো ট্রাই করি। আচ্ছা, এক কাজ করো, তুমি আগে এক পেজ দাও, তারপর আমি বাকিটা দেখছি। মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট পর অবশেষে শাড়িটা পরানো গেল। ফারহান আর অরণি ঘেমে নিয়ে শেষ। অন্য কাপলের মধ্যে কিছু রোমান্টিক মোমেন্ট হয়, কিন্তু এদের মধ্যে মোমেন্টের মৌ হয়নি। বরং শাড়ি পরতে আর পরাতে দুজন নাজেহাল। এই, আর কোনোদিন আমাকে শাড়ি পরাতে বলবে না। পড়াতে পারেন না তাই বলেন, বড় বড় কথা। আমি নাকি চাল কুমড়া, নিজে কি মিষ্টি কুমড়া? এখন কি আটা ময়দা সুজি মাখবে? আজব তো, সাজবো না? এমনি মাশাআল্লাহ ভালো লাগছে, দেখতে তো খারাপ না। তাহলে প্লাস্টার কেন করবে মুখে? আমার বউকে এমনিই ভালো লাগে, শুধু কাজল আর ডার্ক কালারের লিপস্টিক দাও। মানে কি? এটা আমার ঘরোয়া বৌভাত। আমি আমার বৌভাতে এমন ডার্ক সার্কেলওয়ালা আর পিম্পলস ভরা ফেস নিয়ে যাব? ঘুমাও আর পানি খাও, এমনিই সুন্দর হয়ে যাবে। তাই ঘুমাবো? কে জানি কালকে আমার জায়গায় পানি দিয়ে দিয়েছিল যাতে আমি সোফায় ঘুমাই। সারা রাত আমার ঘুম হয়নি। ছোট একটা সোফা। এমনি তো কচু গাছের মতো হাইট, সোফা তোমার থেকে অনেক বড়। ওই, নিজে কি তাল গাছ? আমার বড় স্পেস বাদে ঘুম হয় না। এই শোনো, এখন আমাদের সম্পর্ক নরমাল হলে আমি তোমাকে খাটে শুতে দিতাম না, আমার বুকের উপরে নিয়ে ঘুমাতাম। বলেই ফারহান চুপ করে যায়। অরণি কথাটা শুনে অন্যরকম ভালো লাগে। আমি চেঞ্জ করে আছি। বলেই ফারহান পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে যায়। দুপুরে অনেক মেহমান এসেছে। অরণির বাবা রবিউল চৌধুরী, মা হুসনিয়ারা চৌধুরী আর বোন অদ্রি এসেছে। ওর ফুপু ফুপা, চাচারা, মামা মামি সবাই এসেছে। অরণি আর ফারহান একসাথে নিচে এসেছে। অরণিকে অনেক কিউট লাগছে। চুল সামনে হালকা বেনি করে স্টাইল করা, হালকা মেকআপ, চোখের চশমার নিচে কাজল দেখা যাচ্ছে, আর ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক যেমন ফারহানের পছন্দ। আর ফারহান একটা ক্রিম কালারের উপর গোল্ডেনের কাজের পাঞ্জাবি আর জিনিস। দুজনকে অনেক সুন্দর লাগছে। ফারহানের বন্ধুরা এসেছে, যেহেতু ঘরোয়া তাই ভুবন আর প্রিন্স এসেছে। ওদের সাথে অরণিকে পরিচয় করিয়ে দিল ফারহান।
অরণি অন্য জায়গায় কথা বলতে গেলে প্রিন্স আর ভুবন ফারহানকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। কি রে, এখানে নিয়ে এলি কেন? কি ভাবলি অরণির সাথে এমন অন্যায় কি চালিয়ে যাবি? না, ম্যাটার সলভ হয়ে গেছে। এখন অর্নিকে সত্যিটা বলে দেব। আঙ্কেল রাজি হয়ে গেছেন জমিটা বিক্রি করতে? হ্যাঁ, এখন আমরা প্রজেক্টটা নিতে পারবো। আর রিয়ার কথাটা? যাক, ওটা তো মিথ্যা ছিল। আমি মেনলি অর্নিকে টেস্ট করার জন্য ওই মিথ্যাগুলো বলেছিলাম, কারণ রিয়া যা ছেঁচড়া, ও 6 মাস পর এসে আবার আমার পেছনে পড়বে। অর্নি যাই হোক না কেন আমাকে ছেড়ে যাবে না। আর আমি যে অর্নিকে বিয়ে করেছি শুধু বাবার শর্ত পূরণের জন্য, যাতে বাবা জমিটা বিক্রি করতে রাজি হয়। এটা জানলেও ও আমাকে ছেড়ে যাবে না, এটা আমি নিশ্চিত। যে তার বরের পরকীয়ার কথা জেনে ডিভোর্সে রাজি হয় না, ওপর দিয়ে আমি অহেতুক মেন্টাল টর্চারও করেছি, সেই মেয়ে আমার এই সত্যি জেনে আমাকে ছেড়ে যাবে না। আমি 2 দিন সময় নিচ্ছি, যদিও তাও আমি আজকে ওকে সব বলে দেব। তাহলে তো হলোই। আমি অনেক হ্যাপি। যাক, তুই রিয়ার প্রতারণার ট্রমা থেকে বের হতে পারছিস। এই মেলা। কিন্তু আমার টেনশন অন্য জায়গায়। অরণি যেমন কোল্ড ব্লাডেড বললি, তাতে ওর এই কথাগুলো আবার ইগোতে না লাগে। আমি এটা ভেবেছিলাম, কিন্তু মিথ্যা দিয়ে সম্পর্ক হয় না। যা ভালো ভাবিস, তবে ওকে হার্ট করিস না, নিজেও হার্ট হইস না। সবার খাওয়া দাওয়া শেষে অরণির আম্মুকে অরণির রুমে নিয়ে গেল। অনেকদিন মনে হচ্ছে মা মেয়ে কথা বলে না। মারে, তুই সুখী তো? মা, সবাই কি একসাথে সুখী হতে পারে? মুস্কি হেসে অরণি বলল, এভাবে কেন বলছিস? আম্মু, তোমাদের কথা বিয়ে তো করলাম, এখন সুখীও হতে হবে। তোমরা তো সুখী আমাকে বিয়ে দিয়ে। একটা হিললে তো হলো, বলো? মা বাবা হিসেবে এটা চাওয়া কি আমাদের ভুল? তুই তো এভাবে বলছিস যেন আমরা তোর কোনো বড় ক্ষতি করে দিছি। হ্যাঁ, বিয়েটা তুই করতে চাসনি, কিন্তু ওই ছেলের জন্য আমরা তোর জীবন নষ্ট করতে পারবো না। আচ্ছা মা, বিয়ে কি সব? বিয়ের পর জীবন নষ্ট হয় না? ফারহান ভালো ছেলে, ও তোকে মাঝপথে ছেড়ে যাবে না স্বপ্ননীলের মতো। তুই যখন যা বলেছিস করতে দিয়েছি। বলেছিস ইঞ্জিনিয়ারিং পড়বি, দিয়েছি। বলেছিস মা মেকানিক্যাল পড়বো, দিয়েছি। বলেছিস মা একটা ছেলেকে পছন্দ করি, কিছু বলিনি। বলেছিস মা একেই বিয়ে করব, কিছুই বলিনি। বিয়ের 1 সপ্তাহ আগে ছেলে বলেছে তোকে বিয়ে করতে পারবে না। আমরা অ্যাকশন নিতে চেয়েছিলাম, তুই মানা করায় কিছুই বলি নাই। এখন আমরা যখন তোকে সুখী দেখতে চাই, তখন তোর সমস্যা। আমার সমস্যা না, আমি ভয় পাই। আমি স্বপ্নের প্রতারণাকে মেনে নিতে পারি নাই। এখন আমার অবস্থা এমন যে সিঁদুর দেখলেও আগুন লাগে। আমি চেয়েছিলাম ফারহানকে একটু চিনে বুঝে আগাতে। 4 বছরে একটা মানুষকে চিনতে পারিনি। 4 দেখায় কাউকে কিভাবে চিনবো? আর 2 দিনও হয়নি। এখন কিভাবে বলবো আমি সুখী না অসুখী? তবে এবার তোমার মেয়ে নিজেরটা বুঝে নেবে। আমিও সুখী হব, দেখো, আমিও সুখী হব। অরণির আজকেও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পানি আসছে না। আসলে স্বপ্নিলের প্রতারণা অরণিকে পাথর বানিয়েছে। ওর কাছে এখন কোনো কষ্ট এতটা বড় লাগে না, যতটা কষ্ট তখন পেয়েছিল। 4 বছরের বিশ্বাস, ভালোবাসা সব এক মুহূর্তে কাচের মতো ভেঙে ফেলেছে স্বপ্নিল। 1 বছর আগে সেদিন স্বপ্নের সামনে অনেক কেঁদেছিল, অনেক। তারপর থেকে যেন অরণি কাঁদতে পারে না, চাইলেও মরার পানি আসেই না। গতকাল সকালে ফারহানের কথাগুলো অনেক অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু কাঁদতে পারেনি। 1 বছর অরণি কাঁদেনি, ও কাঁদতে চায় সবার মতো। অরণিও সুখী হতে চায়। সরি, ভুল সময় ঢুকে পড়লাম বোধহয়। না না বাবা, আসো। মা ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন তো? আমি একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না। বাবা, আমার একটা কথা রাখবে? জি মা, আদেশ করেন। আমার মেয়েকে একটু মানিয়ে নিও। ও বড্ড জেদি আর একরোখা। একটু দেখো বাবা। মা, কথা দিচ্ছি সারা জীবন ওকে দেখে রাখবো, একা ছাড়বো না ইনশাল্লাহ, বেঁচে থাকা অবধি।
ফারহানের দিকে তাকিয়ে আছে অরুণী। কি বলল? এই তো কালই সে অরুণীকে ছেড়ে দিতে চেয়েছিল, তবে আজ কি হলো? এই মানুষটা এমন কেন? বোঝা দায় ওকে। তবে ওর চোখ যেন বলছে যে যা বলল মন থেকে বলল। চোখ নাকি মনের কথা বলে। স্বপ্নের চোখও বলতো যে তাকে ভালোবাসে, তবে কোনো কথা রাখেনিও। বিকালে ফারহান আর অরুণীদের বাড়ি যেতে রওনা দিবে। একটা ভাড়ার মাইক্রোতে যাবে সবার সাথে। হুট করে ফারহান লজ্জার মাথা খেয়ে বলল, আচ্ছা, আপনাদের আপত্তি না থাকলে আমি আর অর্নি আলাদা যাই? হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। অরুণীর কাছে সকাল থেকেই ফারহানকে অন্যরকম লাগছিল। এখন তো ওর পুরোই মাথা হ্যাং। এ কি ফারহান? সেই ফারহান? কেউ আমারে মাইরালা টাইপ ফিলিং হচ্ছে। ফারহান পাগল হয়ে গেছে। এখানে ওর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি দুই আছে। কেমন দেখায় এভাবে আলাদা গেলে? মাথা কাটা যাচ্ছে লজ্জায়। আর এই ফকিন্নি আছে রোমান্টিক নিয়ে। এই, আপনি ওভাবে কেন বললেন? সবার সামনে কি লজ্জায় পড়তে হলো? রিকশায় ওঠে অরুণী। আজীব, নিজের বউকে নিয়ে এসেছি, অন্যের বউকে নিয়ে তো বের হয়নি, তাই না? রাখেন আপনার বউকে, বিয়ের দুদিনও হয়নি, এখনই এভাবে সবার সামনে বলার কি দরকার ছিল? প্রথম শ্বশুর বাড়ি খালি হাতে যাব, একটু ফল মিষ্টি নেব না? ও, আমরা এজন্য আলাদা হয়েছি? হ্যাঁ, ওদের সাথে গেলে মা বাবা কি আমাকে কিনতে দিত? তুমি কি ভেবেছো? না, কিছু না। কি ভাববো? ফারহান বাঁকা হাসি দিল, আর কিছু বলল না। হ্যাঁ, অরুণীকে নিয়ে ঘুরতে বের হয়েছে। রুমে ঢোকার সময় মা মেয়ের কথা ফারহান শুনেছিল। ফারহানও একই নৌকার যাত্রী, প্রতারণার শিকার সেও। ও অরুণীকে মন ভালো করতে নিয়ে এসেছে। ধরা চাইলেই দিতে পারে, কিন্তু দিবে না। ও চায় অরুণী নিজ থেকে ফারহানকে সব বলুক, নিজের মন হালকা করুক। গল্পটা তো দুজনেরই, তাই দুজনকেই গল্পটা লিখতে হবে। কই যাচ্ছি? আপনি না বললেন যে ফল কিনতে যাবেন? ভালো লাগছে না, চলো না একটু নদীর পাড়ে যাই। সন্ধ্যা হয়ে আসছে তো, চলুন বাড়ি যাই। সবাই কি ভাববে? তুমি যাবে কিনা বলো, নয়তো আমি একাই যাচ্ছি। চলুন, বেহুদা জানে কোন জায়গার। কিছুক্ষণ পরে নদীর পাড়ে পৌঁছালো ফারহান আর অরুণী। মৃদু বাতাসে চুল উঠছে। ছোট চুলগুলো বারবার আয়ত্তানের চেষ্টা করছে অরুণী। ফারহান মুগ্ধ নয়নে তার স্ত্রীকে দেখছে। তারপর এগিয়ে এসে চুলগুলোকে এলোমেলো খোপা করে দিল। এটা 5 মিনিটও টিকবে না। তা এত ছোট চুল রেখেছো কেন? একটু বড় করতে পারো না? ফকিরদের মতো লাগছে তোমাকে দেখতে। জানি কিউট লাগে, আইসে গাজায়ের না তো। কি ভাষা, মুখ একটু ভালো করো। এখনো তো মুখই খুলি নাই। 60 জনের ডিপার্টমেন্টে আমি একা মেয়ে ছিলাম। এবার বুঝে নেন আমি কিরকম। মাফ কর মা, চলো ওখানে গিয়ে বসি। একটা বড় গাছের নিচে বসে ফারহান আর অরুণী। অরুণীর ভালো লাগছে পরিবেশটা। পানির শব্দ, পাখির কিচিরমিচির আর ঠান্ডা হাওয়া। গোধূলির ক্ষণে তারা বসে আছে নিশ্চুপ, শুধু আগামীর নতুন সূর্যোদয়ের অপেক্ষা। অরুণীর খুব ইচ্ছে হলো ফারহানের কাঁধে মাথা রাখার, কিন্তু কোথাও একটা বাধা অনুভব করছে। তাদের সম্পর্ক 5টা সম্পর্কের মতো নয়। 7-5 অনেক ভেবে নিজের মনের সাথে পারল না। মাথা রাখলো ফারহানের কাঁধে। ফারহান একটু হেসে বাহাত দিয়ে অরুণীকে জড়িয়ে ধরল। দুজন দুজনকে দেখছে। কোনো না বলা কথা যেন চোখের ভাষায় বলছে দুজন। কি হতো তাদের সম্পর্কে কোনো অতীত না থাকলে? কি হতো যদি কোনো শর্তহীন তাদের সম্পর্কটা হতো? তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। শত বাধা আসুক, বিয়ে যখন হয়েছে, এই বিয়ে তারা টিকিয়েই রাখবে। দেখতে দেখতে সূর্য অস্ত গেল। বাড়ি যেতে হবে দুজনকে। বাড়িতে এসে আরেক কাণ্ড। সবাই তো ফোন দিতে দিতে শেষ, অথচ অরুণীর ফোন সাইলেন্ট। সরি বলতে বলতে শেষ অরুণী। সামনে আম্মু আব্বু বুকেই যাচ্ছে। মিনিট 20 ঝাড়ি শুনে রুমে গেল সে। ফারহান হেসেই খুন। অরুণীর এত চোটপাটের কোনো দাম নেই এই বাড়ির। ইচ্ছে করছে আপনার দাঁত ভেঙে দিতে, এত হাসির কি আছে?
রাগে ফুঁসতে ফুঁসতে অরুণী বলল, আচ্ছা সরি। যান বাইরে, আমি ফ্রেশ হব। হ্যাঁ, নিজের বাড়ি বলে এত দাদাগিরি করে নাও করে নাও। আমার বাড়িতে যখন যাবে তখন দেখো। আচ্ছা এক কাজ করি, এই অবস্থায় বাইরে গেলে খারাপ দেখাবে, আমি বরং ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, কিন্তু আমি না বলা অবধি বের হবেন না। এমন ভাবো আমি তোমাকে দেখার জন্য বসে আছি। আচ্ছা শোনো, আজকে আমার তোমার সাথে রাতে কিছু কথা আছে। দুদিন সময় চেয়েছিলাম, কিন্তু তার আর দরকার নেই। অরুণীর কিছু আন্দাজ করছে কি বিষয়ে ফারহান কথা বলতে চায়, তাই শুধু বলেই নিজের কাজে মন দেয়। আর যদি ফারহান তাকে সব সত্যি বলে, তবে সেও তার বন্ধ বইটা ফারহানের সামনে খুলবে, সব বলবে ফারহানকে। রাতের খাবারের পর সবাই মিলে জামাইকে ঘিরে ধরেছে। অনেকক্ষণ আড্ডার পর প্রায় 1টার দিকে ফারহান আর অরুণী ছাড়া পেল। রুমে এসেই অরুণী নিজের বিছানায় গা এলিয়ে দিল। আহ, নিজের খাট, কি শান্তি। ফারহান এসে ওর পাশে শুয়ে পড়ল। তুমি কি খুব টায়ার্ড? তাহলে কালকে কথা বলবো। না, টায়ার্ড না, বলেন, শুনছি। চলো বারান্দায়। বলে অরুণী বারান্দার দিকে হাঁটতে লাগলো। আজকে মেঘলা আকাশ, বাতাস প্রচুর বাইরে, হয়তো বৃষ্টি হবে। বেশ ভালো লাগছে অরুণীর, ক্লান্তি দূর হয়ে গেছে ওর। যা বলবো বুঝতে ট্রাই করবে। ফার্স্ট অফ অল হয়তো তোমার ইগোতে লাগতে পারে, কিন্তু আমার কথাগুলো বোঝার ট্রাই করবে প্লিজ। অরুণী ফারহানের কথাগুলো শুনছে, কিছুই বলছে না। এখন কি করা উচিত আসলেই বুঝতে পারছে না। ফারহান কি আবার নতুন করে মিথ্যে বলছে? আমার আর রিয়া রিলেশন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে 6.5 বছর আমি এই রিলেশনে ছিলাম। আপনি এখন যে মিথ্যা বলছেন না, তার কি গ্যারান্টি? আমি তোমাকে আমার জীবনের সব থেকে বড় সত্যিটা বলতে যাচ্ছি। এটাই আমার জীবনের সত্যি। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবুও তোমাকে বলবো। রিয়া আমার জীবনের একটা বড় অংশ ছিল, এটা ফেলে আসা স্মৃতিও ছিল, এখন নেই। না নেই, তোমাকে আমি 10 বছর আগে নিয়ে যেতে চাই। শুনবে তো আমার গল্পটা? আই এম গুড লিসেনার, ইউ ক্যান কন্টিনিউ। আমার আর রিয়া রিলেশন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে 6.5 বছর আমি এই রিলেশনে ছিলাম। আমরা একই ফ্রেন্ড সার্কেলে ছিলাম, আমি, ভুবন, প্রিন্স, রিয়া। আমাদের রিলেশনটা অনেক সুন্দর ছিল। রিয়া অনেক ভালো ছাত্রী ছিল, সারাদিন পড়াশোনায় ব্যস্ত। আমি ততটা পড়াশোনা করতাম না। ওর বাবা অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় লোক ওরা। ওর সাথে আমার অমিল ছিল অনেক। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স পাই। ভার্সিটির 4 বছর আমাদের রিলেশন অনেক কিছুই ফেস করি। ও বারবার ফার্স্ট হতো, ওর অ্যাম্বিশন অনেক, আমার তাতে কোনো আপত্তি ছিল না। ও জব করবে, আমার কোনো অবজেকশন ছিল না। আমার বরাবর সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে ভালো লাগে। তাই তো তোমাকে দেখতে যাওয়ার আগে শর্ত ছিল তুমি যেন চাকরিজীবী হও। কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলি ওর পছন্দ ছিল না। এটা নিয়ে অনেক খুনসুটি হতো। যাকে পাস করলাম, আমি চাকরি শুরু করি, আর ও ভার্সিটির টিচার হয়। বেতন যা স্টার্টিংয়ে পেতাম তা হলো 20,000 টাকা। বলে রাখি, এটা রিয়ার মাসিক হাত খরচা। আমি কেন চাকরি করছি, কেন বাবার ব্যবসা জয়েন করিনি, এ নিয়ে পাস করার পর অনেক বাধ্য। 6 বছরের রিলেশনটা নেক্সট 6 মাসে খুব বিরক্তিকর হয়ে উঠেছিল। হুট করে একদিন রিয়া বলল ও ব্রেকআপ করবে। আমি কারণ জানতে চাইলে সে বলল তার আমাকে আর ভালো লাগে না, আমাদের মধ্যে সম্পর্কটা নাকি নেই। আমার জন্য ওর এমএসসির পড়া হ্যাম্পার হচ্ছে। যাক, আমি ওকে আটকানোর অনেক ট্রাই করি, ও শোনে না। পরে দেখি আমাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। 2 মাস আমি পাগল প্রায় হয়ে গেছিলাম। আমার MBA জব লাটে উঠেছিল। তারপর আমি জবটা ছেড়ে দিই, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। প্রতিদিন একবার ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম ওকে দেখার জন্য। পাগলামিটা ঘরের মানুষের কাছে ধরা পড়ল যখন জব ছেড়ে দিই। তারপর একদিন হুট করেই এক ফ্রেন্ডের পোস্টে দেখি রিয়ার বিয়ের ছবি। ও বিয়ে করেছে ওর বাবার বন্ধুর ছেলেকে, অনেক বড় লোক, সে ব্যবসায়ী। বলেই কিছুক্ষণ চুপ করে আছে ফারহান। তারপর আমি ট্রমায় চলে গেলাম, নিজেকে রুমবন্দি করে ফেললাম।
আমার কাছে সব যেন স্পষ্ট ছিল কেন আমাকে ওর ভালো লাগতো না। বাসায় বাবা, বড় বাবা আমার উপর বিরক্ত। আমি সেবার সেমিস্টার দেইনি। 4 মাস পর আমি নর্মাল হয়েছিলাম, তাও ভুবন আর প্রিন্সের বদলত। 4 মাস পর আমি নতুন জবে জয়েন করি। তারপর ওরা ইভেন্ট ম্যানেজমেন্টের আইডিয়া দেয়। আমরা 3 জন মিলেই এই কোম্পানিটা খুলি। প্রথমে কোনো ক্যাপিটাল লাগেনি, তাই চলে গেছে। এখন এই কোম্পানি 2 বছর 8 মাস হবে। আমি প্রতারণার শিকার হওয়ার পর একটাই টার্গেট ছিল, অনেক বড় ব্যবসায়ী হব নিজের যোগ্যতায়। তাই এই কোম্পানি। এতে বাবার আপত্তি প্রচুর ছিল, কিন্তু 2 মাসের পরেই আমরা লাভের মুখ দেখি। অনেক বড় বড় ইভেন্টে কাজ করতে থাকি। এবার যদি 1 কোটির ব্যাপার না হতো তাহলে হয়তো আমাদের এই স্টেপ নিতে হতো না। তোমার কাছে লাগছে আমি তোমার ইউজ করেছি, কিন্তু সত্যি আমি তোমায় কোনোদিন ইউজ করতে চাইনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি বাবাকে জমিটা বিক্রির জন্য বিয়েটা করেছি, তবে তোমাকে ঠকাতে নয়। তাহলে আমার মিথ্যা কেন বললে গতকাল সকালে? দীর্ঘশ্বাস ফেলে ফারহান বলল, টেস্ট করতে আমি ভয় পাই অর্নি। মাঝপথে একা হওয়ায় আমি একা সারা জীবন চলতে রাজি, কিন্তু এভাবে মাঝপথে হাত ছেড়ে দেওয়ার লোককে আমার ভয় হয়। তুমি বিয়েতে রাজি ছিলে না, জোর করেই তোমাকে বিয়ে করেছিলাম, তাই ভয়টা বেশি ছিল। প্রথম দেখায় আমি তোমার চোখে একটা আশার আলো পেয়েছিলাম, তাই ভেবেছি একটু টেস্ট করে দেখি। সরি ফর এভরিথিং। আর ভেবেছিলাম এই জমি বিষয়ক ব্যাপারটায় তুমি আমাকে ঘৃণা করবে। এখন এটা মনে হচ্ছে না আমি আপনাকে ঘৃণা করতে পারি? সত্যি আমার ছেড়ে চলে যাবে, ঘৃণা করবে? অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল ফারহান। আচ্ছা, এই রিয়া আবার আপনারে কেন ফোন করে? কোম্পানি খোলা 3 মাস পরই আমার সাথে যোগাযোগ করে। ওর নাকি ডিভোর্স হয়ে গেছে। ওর হাজবেন্ড নাকি অনেক অত্যাচারী ছিল, ওর ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছে। আমি যাতে ওর লাইফে ব্যাক করি। ওর বাইরের পড়াশোনা শেষ, দেশে আসবে। আমি যাতে ওকে ক্ষমা করে দেই আর ওকে বিয়ে করি। 6 মাস পরে আসবে। আমি অ্যাভয়েড করেছি, জানিয়ে রাখলাম তোমায় তুমিও করবে। ও জানে না আমার বিয়ে হয়েছে, আমি ওকে জানাবো, আর ও যাতে আমাদের মধ্যে না আসে সেই ব্যবস্থাও করব, প্রমিস। না, ও জানে, আর ও নেক্সট মাসে আসছে। হ্যাঁ, ও আজ সকালে ফোন দিয়েছিল। আপনি যখন ফোন চাচ্ছিলেন তখন আমি আপনাকে দেই নাই, আপনাকে বলিও নাই। ভেবেছিলাম আপনি ওই ছেলের সাথে প্রেম করবেন, আর আমি ওকে বলেও দিছি আপনি বিবাহিত। আর এমনি কথা বলছি যাতে ওই ফোননি আর ফোন না দেয়। আর আপনার কল লিস্ট থেকে ওর কলটা ডিলিটও করে দিছি, আর ওকে ব্লকও মেরে দিছি। বলেই মাথা চুলকাতে আর ঠোঁট কামড়াতে লাগলো। ফারহান হতবাক, কি বলা উচিত। এই তাকেও শান্তশিষ্ট ভাবে বউ করে এনেছে, এ তো পুরাই বোম্বাই মরিচ। অনেকক্ষণ বেয়াক্কেলের মতো তাকিয়েছিল আর অর্ণির কথা শুনেছে। এরপর অর্ণির ঠোঁট কামড়ানো দেখে, তার বাচ্চাদের মতো মাথা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে ওর ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নিল। অর্ণি ঘটনার আকস্মিকতায় যেন বরফ হয়ে গেছে। ও বুঝতে পারেনি ফারহান এমন কিছু করবে। এটা কি ছিল? যখন ব্যাপারটা বোধগম্য হলো, নিজেকেও ধরা দিল। অরণির ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ক্ষতি কি। একটু শুক্রাতে হাত দুটো দিয়ে ফারহানের কোমর জড়িয়ে নিল। একটু ফাঁক নেই দুজনের মধ্যে। ফারহান অরণিকে নিজের সাথে মিশিয়ে ফেলল। দুজনের ঠোঁটের উষ্ণতায় ছোঁয়ায় মাতাল করে দিচ্ছে দুজনকে। এই মুহূর্তে শুধু যেন তারা দুজনই আছে। এই সময়টা যদি থেমে যেত। অরণির চোখ থেকে পানি পড়ছে। হ্যাঁ, পানি পড়ছে, তবে সুখের। কতক্ষণ এমন ছিল জানা নেই। ফারহান অরণির কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। দুজনের চোখ বন্ধ। ফারহান চোখ খুলে অরণির দিকে তাকিয়ে দেখে অরণি কাঁদছে। অরণিকে কাঁদতে দেখে ফারহান ঘাবড়ে যায়। আমি কি তোমাকে হার্ট করে ফেললাম? সরি, আমি বুঝিনি, এক্সট্রিমলি সরি। আমি তোমায় টাইম দিতে চেয়েছিলাম, নেক্সট টাইম আর হবে না, সরি। বলেই ফারহান চলে যেতে যাচ্ছিল। অরণি পেছন থেকে ফারহানকে জড়িয়ে ধরল। অরণির এমন কাজে ফারহান খুব অবাক হয়ে যায়।
ফারহানকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে অরুণী। কতদিনের জমানো কষ্ট সব অশ্রুতে বিসর্জন দিচ্ছে। ফারহানের বারবার কারণ জিজ্ঞেস করছে, কিন্তু অরুণী কেঁদেই যাচ্ছে। ফারহান অরুণীকে বুকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর অরুণী ফারহানের বুকে মাথা রেখে বলে, আমায় কোনোদিন একা ছেড়ে যাবে না তো? আমি বড্ড একা ফারহান। আমি কি খুব খারাপ বলো? কেন স্বপ্ন আমায় ছেড়ে চলে গেল? আমার কি দোষ ছিল? ও তো আমায় তাও বলেনি। ওর কি কিছুই মনে নেই আমাকে যে কথাগুলো দিয়েছে? কেন এমন করলো বলো ফারহান, বলো। কি বলবে? কিছুই বলার নেই। এইটুকু বুঝছে অরুণী কেন বিলাপ বকছে। না জানি কতদিন কষ্টগুলো মনের মধ্যে চেপে রেখেছিল। যতই স্ট্রং বাইরে থেকে দেখাক না কেন, ভেতর থেকে খুবই দুর্বল এবং ভাঙাচোরা। শক্ত করে বুকে জড়িয়ে নিল, এতটাই শক্ত যে তাকে হারিয়ে দিবে না। বিলাপ বকতে বকতে অরুণী ফারহানের বুকেই ঘুমিয়ে পড়ে। তাই ফারহান ওকে নিয়ে বিছানায় শুইয়ে দিল, তার পাশে নিজেও শুয়ে ওকে বুকে জড়িয়ে নিল। অরুণীর মাথায় বিলি কাটতে কাটতে নিজেও কখন ঘুমিয়ে গেল জানা নেই। সকালে ফারহানের ঘুম ভাঙার আগে অরুণীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে নিজেকে ফারহানের বুকে আবিষ্কার করে। মাথায় কিছুই আসছে না। তারপর রাতের কথা মনে পড়ে। রাতের কথা মনে পড়ায় খুবই লজ্জা লাগছে অরুণীর। এতটা কাছে ফারহানের আসবে কোনোদিন ভাবেনি। ভাবতে ভাবতে অরুণীর চোখে ফারহানের দিক আটকে যায়। আজ বড্ড মায়াবী লাগছে ফারহানকে। ওর ঘুমন্ত মুখ তো আগেও দেখেছে, আজ অন্যরকম লাগছে। অজান্তেই ফারহানের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। কেন করলো জানে না। ও কি তবে ফারহানকে মেনে নিয়েছে মন থেকে? ভালো লাগা কাজ করছে ফারহানের প্রতি। এভাবে ঘুমের মধ্যে ইজ্জত নিয়ে টানাটানি কিন্তু ঠিক না। চোখ বন্ধ করেই ফারহান কথাটা বলছে আর হাসছে। কথাটা শুনে লজ্জা পাচ্ছে আর ভালোও লাগছে। নিজের বরের ইজ্জত নিয়ে টানটানি করছি, তোমার কি? আপনি থেকে তুমি, দেখো আবার তুমি যাতে থাকে, তুই না হয়। আমার বর, যা খুশি বলবো, তোমার কি? তাই বুঝি? একটা কথা দাও, কোনোদিন এই বরকে ছেড়ে যাবে না। অতীত কতই গভীর হোক, কোনোদিনই আমাদের মাঝে আনবে না। প্রমিস করছি। কালই শেষ ছিল, আজ থেকে অতীতের বইটা বন্ধ। আর গল্পটা যেহেতু তোমার আমার, তাই এখানে শুধু তুমি আর আমি থাকবো। ফারহান এসে অরুণীকে জড়িয়ে ধরল। এই গল্পটা তাদের, তাই তারা কোনো রিয়া বা স্বপ্নিলকে তাদের মধ্যে আসতে দেবে না। হয়তো তারা একে অপরকে ভালোবাসে না, তবে বিশ্বাস করে। আর তারা একে অপরের পরিপূরক। ভালোবাসা তো মাঝে মাঝে হয়ে যায় মনের অজান্তেই, আবার মাঝে মাঝেই বিশ্বাস ভরসায় তৈরি হয়। ফারহান আর অরুণীর ক্ষেত্রেও তাই। তাদের ভাঙা মন দুটো ওদের দুজনের সংস্পর্শে জোড়া লাগছে। হয়তো আজ না ভালোবাসলেও সময়ের সাথে সাথে তাদের ভালোবাসাটা জন্মাবে, পূর্ণতা পাবে। 7 বছর পর। কি গো, হলো তোমার? উফ, আর কত প্লাস্টার মারবে? আচ্ছা, একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাব, রেডি হব না? তুমি বেশি জ্বালাও গো। আচ্ছা, পাবো তো আমি অ্যাওয়ার্ড, তুমি এত সাজো কেন? রেগে অরুণী বলল, আমি কই সাজলাম, তোমার মেয়েরে রেডি করছি এতক্ষণ। আর যেই না একটু সাজতে বসলাম, অমনি শুরু হলো তোমার ফালতামি। যাবই না আমি। যাও তুমি তোমার মেয়ে নিয়ে। ওরে বাবা, এত রাগ? আচ্ছা, আমার বউটা এমনিই সুন্দর, এই সুন্দর চেহারায় কি দরকার বলো এমন আটা ময়দা দেওয়ার? আমার তোমাকে এমনিই ভালো লাগে, এমন ভাবেই চলো না, ন্যাচারাল বিউটি। হইছে, আর পাম দেওয়া লাগবে না, ফেটেই যাব। আর অথই কোথায়? মায়ের রুমে তুমি রেডি হও, আমি ওকে নিয়ে গাড়িতে বসছি। হ্যাঁ, আজ এন্টারপ্রেনিউর হিসাবে ফারহান অ্যাওয়ার্ড। ফারহানের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আজ শীর্ষস্থানে আছে। অরুণীর হেল্প আর কন্ট্রিবিউশন আজ ফারহানকে একজন সাকসেসফুল বিজনেসম্যান সাথে একজন সাকসেসফুল ফ্যামিলি ম্যানও করেছে। তাদের 5 বছরের একটা মেয়েও আছে, অথই। অনেক ঝড় তারা সামলেছে একে অপরের হাতে হাত রেখে, কিন্তু কোনোদিন হাত ছাড়েনি তারা। তাদের ভালোবাসার প্রতীক অথই। দোয়া করবেন ওদের জন্য।